আচ্ছা, তো যেটা বলছিলাম আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমরা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আমরা আমাদের নেক্সট উইকেই হচ্ছে এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের এক্সাম স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট উইকেই যেহেতু আমাদের এক্সাম, আমাদের জাস্ট ১ উইক আছে। এই মুহূর্তে যে মানসিক কন্ডিশন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে প্রিলির ঠিক আগের উইকের যে মেন্টাল কন্ডিশন থাকে, মেন্টাল প্রেশার থাকে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বাট তারপরে যেটা বললাম, নাম্বার ওয়ান থিং আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন যে আপনাদের হেলথ ইস্যু এটা সবার আগে ইনশিওর করার চেষ্টা করবেন। এটার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে আপনারা প্রপারলি খাওয়া দাওয়া করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা প্রপারলি যাতে ঘুমাইতে পারেন এটা ইনশিওর করবেন। অ্যাটলিস্ট ৭ থেকে ৮ ঘন্টা যাতে আপনাদের ঘুম হয়, এই জিনিসটা একটু ইনশিওর করার চেষ্টা করবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। ওকে, এটা আমি আমার স্লাইডের মধ্যে এটা রাখি নাই, বিকজ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমি প্রথমেই আলোচনা করব, এই কারণে আমি এটা স্লাইডের ভিতরে এই টপিকটা নাই। আমরা অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম কথা, আমাদের হাতে ১ সপ্তাহ আছে। এই ১ সপ্তাহে আমরা কি করব? এই ১ সপ্তাহে আমরা কি সবগুলা সাবজেক্টের সব কিছু আমরা এতদিন এই মানে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ১ বছর আমরা যা পড়ছি, এই পুরো জিনিসটা কি আমরা আসলে কাভার করতে পারবো? এটা একদমই পসিবল না। শুধুমাত্র মাথায় রাখবেন যেই জিনিসগুলা কি পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের কিছু কি পয়েন্ট থাকে। কি পয়েন্টগুলা কি? যেগুলো আপনি জানেন যে লাস্ট উইকে আপনি রিভাইজ না করলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন না। রিভাইজ না করলেই না। মানে সহজ কথা, মুখস্থ টাইপের যে জিনিসগুলা, যেগুলা রিভাইজ না করলেই না, সেই কি পয়েন্টগুলা শুধুমাত্র হচ্ছে আপনি এই উইকে রিভাইজ করার জন্য আপনি টার্গেট রাখবেন। আপনি চেষ্টা করবেন যে লাস্টের যে ৩ দিন আছে, এই ৩ দিনে আপনার যতগুলা কি পয়েন্ট আছে, সবগুলো সাবজেক্টে যতগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, কি পয়েন্ট বা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেগুলো হচ্ছে আপনি রিভাইজ না করলে, যেগুলো আপনি হচ্ছে প্রিপেয়ার না করলে আপনার জন্য হচ্ছে এটা রিকল করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি সেটা চেষ্টা করবেন লাস্ট ৩ দিনে যাতে অন্তত আপনি একবার বা অন্তত আপনি ২ বার আপনি অ্যাটলিস্ট রিভাইজ করতে পারেন। এটা মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার কনফিডেন্সের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সবগুলা সাবজেক্টের যে কি পয়েন্টগুলো আছে আপনাকে ট্রাই করতে হবে অ্যাটলিস্ট একবার বা ২ বার আপনাকে এটা রিভাইজ করার জন্য। লাস্টের এই ৩ দিনের এই সবগুলা সাবজেক্টের অন্তত একবার মেইন টপিকগুলা টাচ করা আপনার কনফিডেন্স বুস্ট করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ৩ নাম্বার কথা হইল, আপনি কোনো ধরনের নতুন কোনো কিছু এখন মাথার মধ্যে ঢুকাবেন না। লাস্ট এই ১ উইকে অনেকে হচ্ছে লাস্ট এই ১ উইক ধুমায় হচ্ছে রিসেন্ট পড়ার চেষ্টা করেন। আমি বলবো শুধুমাত্র আপনি যেই রিসেন্ট টপিকগুলা অলরেডি আপনি পড়া কমপ্লিট করছেন, শুধুমাত্র সেগুলো আপনি রিভিশন দিবেন। আপনি নতুন কোনো কিছু এই ১ উইকে আপনি মানে কোনো কিছু করার চেষ্টা করবেন না। তৃতীয় কথা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন লাস্ট ৩ দিনে আপনি ম্যাথ কিছু প্র্যাকটিস করবেন, ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ম্যাথ নতুন করে লাস্ট ৩ দিনে, কারণ ম্যাথ প্র্যাকটিসে যথেষ্ট সময় লাগে। এই জন্য আমরা বলি ম্যাথ প্রতিদিন, ম্যাথ এবং ইংলিশের ভোকাবুলারি বা বাংলার বিরোচন মুখস্থ পার্ট, এটা আমাদের প্রতিদিনের রুটিনে আমাদের ছিল। প্রতিদিনের রুটিনে আমরা অল্প অল্প করে আমরা ২০ মিনিট ৩০ মিনিট আমরা এটাতে সময় দিয়েছি। লাস্ট ৩ দিনে জাস্ট ম্যাথের ফর্মুলাগুলো একটু আপনি চোখ বুলাবেন। ওকে, আপনি যখন রিভিশন দিবেন ম্যাথের জাস্ট ফর্মুলা, আপনি নতুন করে যদি ম্যাথ করতে চান, ম্যাথ প্র্যাকটিস করতে চান, এটাতে আসলে অনেক সময় চলে যাবে, এটা করতে পারবেন না। ২টা বা ৩টা, আমি বলবো বেশি মডেল টেস্ট না, ২টা বা ৩টা ফুল মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন এই লাস্টের এই ১ উইকে। ওকে, এটা হচ্ছে আমাদের এই লাস্ট উইক। এর লাস্ট উইক বলতে হচ্ছে এক্সামের আগের দিন পর্যন্ত, মানে এক্সামের আগের দিনটা বাদে। ওকে, মানে হচ্ছে আপনার আজকে হচ্ছে ফ্রাইডে, আপনি নেক্সট ওয়েডনেসডে পর্যন্ত হচ্ছে এটা আপনার প্ল্যান, নট থার্সডে। থার্সডের জন্য আমাদের আলাদা প্ল্যান আছে। ওকে, সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এক্সামের ঠিক আগের দিন অর্থাৎ থার্সডেতে আপনি আসলে কি করবেন? থার্সডেতে আপনি কোনো নতুন মডেল টেস্ট দিবেন না, অ্যাটলিস্ট কোনো ফুল মডেল টেস্ট দিবেন না। কেন এটা দিবেন না? বলতে পারেন ভাইয়া মডেল টেস্ট দিলে তো খুব ভালো, লাস্টের দিন মডেল টেস্ট কেন দিব না? আপনার মডেল টেস্ট দেওয়ার জন্য অফুরন্ত সময় ছিল। লাস্ট দিন মডেল টেস্ট দিলে যেটা হবে, ইন কেস আপনি এই মডেল টেস্টটাতে মনে করেন যে আপনি অন্যান্য মডেল টেস্টগুলোতে অন অ্যান অ্যাভারেজ আপনি মোটামুটি একটু মানে ভালো করতেন, কাটমার্ক থেকে ৫ মার্ক বা ৭ মার্ক একটু এদিক ওদিক থাকতো। ওকে,
বাট লাস্ট দিনের মডেল টেস্টে আপনি দেখলেন যে আপনি লাস্ট দিনে একটা মডেল টেস্ট দিতে গিয়ে আপনার ওটাতে রেজাল্ট বেশ খারাপ চলে আসলো, এটা আপনার কনফিডেন্সে অনেক বাজে ইম্প্যাক্ট করবে। এই কাজটা করবেন না। ইনফ্যাক্ট আপনি এই লাস্টের দিন যে 2টা বা 3টা ফুল মডেল টেস্ট দিবেন, যেই মডেল টেস্টটাতে আপনি ভালো করবেন, মোটামুটি ভালো করবেন, এরপরে আপনি আর কোনো মডেল টেস্ট দিবেন না। আপনি হয়তো বা 2টা মডেল টেস্ট আপনি দিবেন নিয়ত করছেন, বা 3টা মডেল টেস্ট দিবেন নিয়ত করছেন, আপনি ফার্স্ট মডেল টেস্ট দিলেন, ওকে মোটামুটি হইলো, সেকেন্ড মডেল টেস্টে আপনি দেখলেন যে না বেশ ভালো করছেন, কাটমার্ক পার করে ফেলছেন, অথবা কাটমার্ক থেকে জাস্ট 2-3 কম বা 5 কম, আপনি আর নতুন করে কোনো মডেল টেস্ট আপনার দেওয়ার দরকার নেই। আপনি আপনার কনফিডেন্স লেভেলটা জাস্ট ওই জায়গাটাতেই রাখেন, ওকে? বিকজ আপনি লাস্ট মডেল টেস্টটা যদি আপনার মানে এক্সপেক্টেড স্কোর থেকে বেশ কমে যায় সামহাউ, হয়তো বা কোশ্চেন কঠিন হতে পারে, ওই মডেল টেস্টে আপনার টাইম ম্যানেজমেন্ট খারাপ হতে পারে, অনেক অনেক রিজন থাকতে পারে। সো যে কোনো কারণেই হোক আপনার যদি ওই মডেল টেস্টটা খারাপ হয়, তাহলে এটা আপনার কনফিডেন্সে খুব বাজে একটা ইম্প্যাক্ট করবে। দ্যাটস ওয়াই অ্যাটলিস্ট আপনি এক্সামের আগের দিন কোনো ধরনের কোনো মডেল টেস্টে আপনি যাবেন না, কোনো মডেল টেস্ট দিবেন না। আপনি এক্সামের আগের রাতে রাত 10টা বাজলে বই বন্ধ করে দিতে হবে, নতুন করে কোনো কিছু দেখবেন না। অনেকে এক্সামের আগের দিন রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত পড়ে, আবার ওটা এক্সামের দিন যে আবার সবার সাথে গল্পও করে যে কালকে 2টা পর্যন্ত পড়ছি, 2:30টা পর্যন্ত পড়ছি। এই ভুল জীবনেও করবেন না। আপনি এক্সামের আগের দিন এক রাত 2টা 3টা পর্যন্ত পড়ে আপনি মনে করেন যে সব কিছু ওলটপালট করে দিতে পারবেন না, কখনোই পারবেন না। আপনার হাতে পর্যাপ্ত যা পড়ছেন আলহামদুলিল্লাহ ডান, ওটা ওখানেই শেষ করে ফেলবেন। আপনি এক্সামের আগের দিন আবার নতুন করে আপনি আপনার এক্সাম সেন্টারটা চেক করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এমন অনেক 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 এক্সাম্পল পাওয়া যায় যারা এক্সামের দিন ভুল এক্সাম সেন্টারের সামনে চলে যায়, এবং যখন দেখে তার এক্সাম সেন্টারটা আসলে অনেক দূরে, তখন সে আর এক্সাম সেন্টারে যাইতেই পারে না। এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট যাতে না হয়, মেক শিওর আপনি রিচেক করবেন। এখন রিচেক যে করবেন, এটা আপনি তো মনে করেন একবার করবেনই, আপনি আপনার ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে আপনি আরেকবার রিচেক করাবেন, ওকে? আপনি আপনার ফ্যামিলি মেম্বার আরেকজনকে দিয়ে এটা রিচেক করাবেন, টু এনশিওর আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার ফ্রেন্ডস যে কোনো একজনকে দিয়ে আপনি এটাকে আরেকবার একটু রিচেক করান যে আপনার এক্সাম সেন্টারটা ঠিক আছে কিনা, আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারের সাথে আপনার যে এক্সাম সেন্টার, এবং আপনাদের হচ্ছে মেসেজও পাওয়ার কথা আপনার এক্সাম সেন্টারের রুম নাম্বার সহ, যেহেতু র্যান্ডমলি অ্যালোকেট করে। সো সেটাও একটু ভালো করে খেয়াল করবেন, আপনার মেসেজটাও ভালো করে খেয়াল করবেন যে আপনার এক্সাম সেন্টার কোনটা এবং আপনার রুম নাম্বার কোনটা। যেহেতু আপনি মোবাইল নিতে পারবেন না, সো এটা মাথায় ঢুকায় রাখেন। দেন আপনি নেক্সট দিন সকালে উঠে হুড়াহুড়ি করবেন যে কি পড়বেন না পড়বেন। আগের দিন আপনি কি পড়ে যাবেন আপনি এক্সাম সেন্টারে, এটা আপনি আগের দিন রাতে এটা আপনি গুছায় রাখেন সুন্দর করে, যে আপনি এটা পড়ে আপনি যাবেন। আপনার অ্যাডমিট কার্ড, আপনার পেন, পেন্সিল, আপনি যা কিছু নিবেন এক্সাম সেন্টারের দিন, আপনি সেটা আগের দিন অবশ্যই গুছায় রাখেন। তাহলে কয়েকটা জিনিস গুছায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, পেন, মানে আপনি এক্সাম সেন্টারে যা নিয়ে যাবেন, আপনি যা পরিধান করে যাবেন, এবং আপনার সাথে টিস্যু রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় এক্সাম সেন্টারগুলোতে যে বেঞ্চ বা যে টেবিল থাকে, সেই টেবিলটা অনেক ক্ষেত্রে হয়তো বা ধুলাবালি থাকতে পারে, একটু ময়লা থাকতে পারে। সো আপনি যাতে সেটা একটু পরিষ্কার করতে পারেন, ওকে? আদারওয়াইজ আপনার ওএমআর শিট যেটা দেখে আপনি মানে মানে ফিল আপ করবেন, দেখা যাবে ওএমআর শিটের পিছনে ওই ময়লাগুলা মানে মোটামুটি স্লাইড হয়ে ময়লাগুলো অনেক সময় স্টিক হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার আগের দিনের প্ল্যান। সো আগের দিনে আপনার প্রিপারেশনাল কিছু প্ল্যান আছে। আপনার পড়াশোনা ক্লোজ করে দিবেন বাই 10 PM, আপনি এরপরে পড়বেন না। আপনার এক্সাম সেন্টারটা আপনি আবার রিচেক করবেন। আপনার অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল যা কিছু নিবেন গুছায় রাখবেন। আপনি যদি পানির বোতল নিতে চান সেটাও আপনি গুছায় রাখবেন। অনেক এক্সাম সেন্টারে পানির বোতল নিয়ে ঢুকতে দেয়, অনেক এক্সাম সেন্টারে দেয় না। বাট যদি পানির বোতল নিয়ে যান, মেক শিওর আপনি আপনার, যদি এমন হয় যে আপনার এক্সাম সেন্টারে পানির বোতল অ্যালাউ করে, তাহলে আপনি পানির বোতলটা কখনোই টেবিল বা বেঞ্চের উপর রাখবেন না। কারণ অ্যাক্সিডেন্টালি অনেক ক্ষেত্রেই পানির বোতল মনে করেন আপনি খাইছেন, খেয়ে আপনি পানির বোতল রাখছেন, পানির যে বোতলের মুখ সেটা প্রপারলি লাগে নেই, সো দেখা গেল অ্যাক্সিডেন্টালি এটা পানি পড়ে আপনার ওএমআর শিট থেকে শুরু করে সব কিছু ভেসে যেতে পারে। এটা আপনারও হইতে পারে, এবং আপনার বেঞ্চে আপনার যে আরেকজন বসবে তার ক্ষেত্রেও এই মানে তার জন্য আপনি প্রবলেম ক্রিয়েট করতে পারেন। এটা মেক শিওর করবেন। বা আপনার সাথে যে আছে সে যদি পানির বোতলটা উপরে রাখে, কাইন্ডলি তাকে একটু রিকোয়েস্ট করবেন, ভাইয়া বা আপু কাইন্ডলি যদি পানির বোতলটা একটু নিচে রাখেন, কারণ অ্যাক্সিডেন্টালি পড়ে যেতে পারে। সো এটা হচ্ছে আমাদের এক্সামের আগের দিনের প্ল্যান। এবার আমরা আসি এক্সাম ডেতে আমরা কি করব। প্রথম কথা হচ্ছে সকাল সকাল ওঠার চেষ্টা করবেন।
মানে আপনি আপনার নিজের ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন, নামাজ পড়বেন, ওকে? আপনি মোটামুটি লাইট ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন। একেবারেই ব্রেকফাস্ট না করে বের হবেন না, আবার একেবারে ভারী কিছু খাইয়ে বের হবেন না, ওকে? মোটামুটি একটু লাইট ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন। যেটা বললাম, আপনার সাথে একটা পানির বোতল রাখতে পারেন, কারণ আপনার রাস্তাতেও পানি খাওয়ার প্রয়োজন হতে পারে। আর এক্সাম সেন্টারে যদি পানির বোতল নিয়ে যেতে দেয় তো নিয়ে গেলেন, আর যদি না নিয়ে যেতে দেয় যাতে পানির বোতল বাইরে রেখে যেতে পারেন। আপনি চেষ্টা করেন হাতে কিছু সময় রেখে যাওয়ার জন্য। এমন করবেন না যে খুব হুড়াহুড়ি করে মনে করেন যাইতেছেন, একদম হাঁপাইতে হাঁপাইতে এক্সাম সেন্টারে ঢুকতেছেন, মানে এটা কখনোই করবেন না। এক্সাম সেন্টারের জন্য মোটামুটি বেশ পর্যাপ্ত সময় হাতে রেখে বেরোবেন। মাথায় রাখবেন, ওই দিন কিন্তু মোটামুটি 3 লাখ স্টুডেন্ট কিন্তু সবাই কিন্তু পরীক্ষা দিবে। সো আপনার জেলায় যেই কজন পার্টিসিপেন্ট আছে তারা কিন্তু সবাই ওই দিনই বের হবে, ওকে? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যখন এক্সাম সেন্টারে যাবেন আপনি দেখবেন যে এক্সাম সেন্টারের বাইরে মনে করেন যে প্রচুর মানুষজন আছে, তারা অনেক পড়াশোনাতে এনগেজ থাকবে। তারা দেখবেন যে বই নিয়ে আসছে, তারা পড়তেছে, তারা পেপার পড়তেছে, তারা হচ্ছে রিসেন্টের বই পড়তেছে। আপনি নিজে তো নিয়ে যাবেনই না, আপনি তাদের সাথে এনগেজও করবেন না, তাদের সাথে আপনি পড়বেনও না। এটা কেন আমি মানা করি? এমন তো আপনি বলতে পারেন যে ভাইয়া ওকে ফাইন, আমি তো এক্সাম সেন্টারে গেলাম, আমি একটা জিনিস পড়লে তো এটা আমার কমনও পড়তে পারে। বাট চিন্তা করেন আপনার ওইটার প্রবাবিলিটি কত। বাট আপনি যে ওটা পড়ে আপনার মাথায় ওই টাইমে যে প্রেশারটা ক্রিয়েট করলেন, এটা নেগেটিভ ইম্প্যাক্ট তার থেকে অনেক অনেক বেশি। যদি এমন হয় যে আপনি ওখান থেকে মনে করেন একটা বা দুইটা কমনও পাইছেন, বাট স্টিল ওইটা আপনার মাথায় যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে, আপনার এক্সাম হলে দেখবেন যে কমন কোশ্চেনগুলো আপনার মিলাইতে গিয়ে তখন ঝামেলা হবে। কেন এক্সামের আগের দিন 10টার মধ্যে পড়া ক্লোজ করতে বলি? যাতে আপনি প্রপার ব্রেইনকে রেস্ট দেওয়ার সময় পান। আপনি যদি পরের দিন সকালে উঠা আবার যদি এক্সাম সেন্টারের বাইরে যায় ওই পড়ার মধ্যেই আপনি ডুবে যান, তাইলে আপনার জন্য এটা আপনার ব্রেনের উপর প্রেশারই হবে। এটা আপনার মানে বিসিএস এক্সামটা এমন না যে পরীক্ষার হলের বাইরে পড়ে আপনি বিসিএস এক্সাম ক্র্যাক করে ফেলতে পারবেন, ওকে? সো এটা চিন্তা করবেনই না। এবং যারা এটা পড়ে, অনেকে আবার দেখি যে বই টই নেয় না, বাট যারা বই নেয় তাদের থেকে আবার উকি মেরে মেরে তাদের সাথে শেয়ার করে পড়ে। এই কাজও করবেন না। কেন? কারণ তিনি যে বই পড়তেছে আপনি সেই বই হয়তো বা আগে কখনো পড়েন নাই, এবং আপনি কি করতেছেন, আপনি তার কাছ থেকে হয়তো নতুন একটা ইনফরমেশন আপনি দেখলেন, আপনার কাছে মনে হতেছে আয় হ্যাঁ এটা যদি আসে, আপনি সেটা মনে রাখার মানে মানে সেটাও আপনি মনে রাখার জন্য আপনি মানে চেষ্টা করতেছেন, আপনার ব্রেনের উপর অযথা প্রেশার করতেছেন। সো এইটা কখনোই করতে যাবেন না। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম সেন্টারের বাইরে আপনি পড়াশোনা নতুন করে করতে যাবেন না। আপনি এরপর কি করবেন? এক্সাম সেন্টারে আপনি টাইম মতো ঢুকে যাবেন। এক্সাম সেন্টারে ঢুকে আপনি আপনার সিট আগে খুঁজে বের করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার সিট খুঁজে বের করা। আপনি আপনার সিট খুঁজে বের করলেন, আপনি তো আপনার মেসেজ থেকে অলরেডি হয়তো বা সিট নাম্বার জানেন। আপনি সিট নাম্বার জানলে আপনি রুম নাম্বার হয়তো বা জানেন, সিট নাম্বারটা খুঁজে বের করেন। সিট নাম্বারটা খুঁজে বের করে ওখানে সেটেল ডাউন হন, ওকে? আপনার যদি মানে বেঞ্চ বা টেবিল কোনো কিছু মোছার প্রয়োজন হয় সেটা আপনি ক্লিয়ার করে নেন। আপনি চেক করেন যে আপনার যেই রুমে আপনি বসছেন, এক্সাম রুম, সেই রুমের যে ঘড়িটা, দেয়াল ঘড়ি থাকে, আপনারা তো সাথে আপনাদের হাত ঘড়ি নিতে পারেন না। সো দেয়াল ঘড়িটা এটা কি কাজ করতেছে নাকি কাজ করতেছে না, ইজ ইট ওয়ার্কিং? যদি এমন হয় যে কাজ করতেছে না, তাইলে যখন এক্সাম ইনভিজিলেটর যখন আসবে তাকে পোলাইটলি রিকোয়েস্ট করবেন যাতে এইটাকে মানে চেঞ্জ করে দেয়। পিএসসি কিন্তু প্রত্যেকটা সেন্টারের জন্য, প্রত্যেকটা রুমের জন্য আলাদা ঘড়ি প্রোভাইড করে। রুমের জন্য দেয়াল ঘড়ি আলাদাভাবে প্রোভাইড করে, যেটাতে সবগুলাতে একই টাইম। সো এটা ইনশিওর করার জন্য সবগুলাতে তারা দেয়াল ঘড়ি প্রোভাইড করে। সো যদি প্রবলেম থাকে আপনি রিকোয়েস্ট করলে তারা চেঞ্জ করে দিবে বা ব্যাটারি রিফিল করে দিবে। বাট এটা নিয়ে উচ্চবাচ্য করবেন না, ওকে? আমার একটা এক্সাম সেন্টারে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, রুমের ঘড়ির ব্যাটারি ছিল নষ্ট। সো ছেলে পেলে খুব চিল্লাপাল্লা শুরু করছে ইনভিজিলেটরের সাথে, খুব চিল্লাপাল্লা শুরু করতেছে, আমরা কেমনে এক্সাম দেবো, এটা কোনো কথা নাকি, এই নাকি সেই নাকি। এই কাজ করতে যাবেন না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ওইখানে চিল্লাপাল্লা করে কোনো কিছু সমাধান হবে না। আপনি পোলাইটলি রিকোয়েস্ট করেন। সো ওখানে যেটা হয়েছে যে ইনভিজিলেটর বিরক্ত হয়েছে এবং সে প্রপারলি টাইম মতো হয়তো বা সে মানে একটু পরে যে এসে জানাইছে। তো আমরা যেটা হয়েছে, প্রথম মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটসের মধ্যে আমাদের ওই ঘড়ির মানে কেউ আসে নাই যে ব্যাটারি চেক করবে বা মানে কিছু করবে। বাট যেটা হয়, আপনি তো মানে যে ইনভিজিলেটর যারা, তাদের হাতে তো ঘড়ি থাকবেই। সো আপনি তো চাইলে কিছুক্ষণ পর পর তাদেরকে টাইম জিজ্ঞাসা করতে পারবেন। সো এটা নিয়ে ওরি করবেন না এবং পোলাইট থাকার চেষ্টা করবেন। এবং আপনি যদি রেস্টরুমে যাওয়ার প্রয়োজন হয়, আপনি এক্সাম এর আগেই যাবেন। এমন করবেন না যে এক্সামের মাঝখানে, এক্সাম মাত্র 2 ঘন্টা, আপনাকে 200 মার্কের এক্সাম দিতে হবে 120 মিনিটে।
সো এই কাজ করবেন না যে আপনি মানে রেস্টরুমে মাঝখানে যেতে হয়, এমন যাতে না হয়। চেষ্টা করবেন যাতে একটু রেস্টরুমটা একটু আগে সেরে আসা যায়। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সামের আমাদের মানে মানে স্টার্ট হওয়ার আগের প্রস্তুতি। এবার মনে করেন এক্সাম যখন স্টার্ট হইলো, ডিউরিং দ্য এক্সাম, আপনি এক্সাম শুরু হওয়ার আগে আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আপনি দোয়া পড়েন, আশ্রমিন আল্লাহি ওয়াফাতুম করিম, আপনি যা যা দোয়া জানেন যেগুলো হচ্ছে পড়ে সেই দোয়াগুলো আপনি পড়েন, সৃষ্টিকর্তাকে স্মরণ করেন ঠান্ডা মাথায়। আপনি কনফিডেন্ট থাকেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি মাথায় রাখেন যেই মানে সেট আপে বা যেই পরিমাণ স্টুডেন্টরা বা পার্টিসিপেন্টরা পরীক্ষা দেয়, যে একটা এক একটা এক্সাম সেন্টারে যে কজন থাকে, মানে মানে এমন হইতে পারে যে ওই এক্সাম সেন্টারে একমাত্র আপনি হয়তোবা সিলেক্টেড হবেন। ওকে, এটা মাথায় রাখবেন। এমন না যে আপনার কখনোই মনে করবেন না যে আপনার পাশের জন, আপনার পিছের জন, আপনার সামনের জন আপনার থেকে বেশি জানে। এটা মনে করতে গেলেই আপনি তাদের ফিসফাস বা কোনো একটা মনে করেন যে কোশ্চেনের অ্যান্সার মনে করেন যে মানে সাইড থেকে হেয়ার করে শুনে আপনার আপনার কাছে মনে হবে ওইটাই মনে হয় অ্যান্সার, আপনারটা মনে হয় ভুল। এটা কখনোই মনে করবেন না। বি কনফিডেন্ট, যে আপনার মাথায় রাখতে হবে যে এইটা, এই ব্যাপারে কনফিডেন্ট থাকবেন যে এক্সাম সেন্টার আমি বসছি, আল্লাহ দিলে যদি টিকায়, আমি পরিশ্রম করছি, আমার রিজিকে থাকলে এক্সাম সেন্টার থেকে যদি একজন টিকে তাহলে আমিই টিকবো। সো বি কনফিডেন্ট। ওকে, দেন হচ্ছে আপনার কোশ্চেনের সেট আপনার অ্যান্সার স্ক্রিপ্টের সেটের সাথে মিলানো। দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনার কোশ্চেনের মধ্যে একটা সেট থাকে, মানে কোশ্চেনের মধ্যে একটা সেট উল্লেখ করা থাকে। ওকে, আপনি এবিসিডি ক খ গ ঘ যে সেটই আপনি পান না কেন, আপনার অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে ওই সেটটা আগে থেকে ফিল আপ করা থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ওখানের মধ্যে দেখবেন যে গোল্লা ভরাটের যে জায়গাটা, যে সেট, এখানে যে সেট লেখা থাকে, সেই সেটের জায়গাটা এ বি সি ডি যে কোনো একটা ফিল আপ করা থাকে। মনে করেন আপনার জন্য এক্সাম সেট বি, এটা ফিল আপ করা অলরেডি, আপনার যে অ্যান্সারের যে স্ক্রিপ্টটা সেটা তো আগে দিয়ে দিবে আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য। সো আপনাকে যখন কোশ্চেন দিবে, মেক শিওর যে আপনি বি সেটের কোশ্চেন পাইছেন, অর্থাৎ আপনার অ্যান্সার স্ক্রিপ্টে যেই সেটটা আছে, মেক শিওর করার চেষ্টা করবেন যে আপনার কোশ্চেনটাও সেম সেম সেটের। ওকে, দেন কথা হইলো আপনার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করা। আপনার প্রিলি এক্সাম তো আপনি একবারই দিবেন, প্রিলি এক্সাম রিটেন এক্সামে তো প্রতিদিন এই কাজটা করতে হয়, মানে যে কদিন এক্সাম রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়। আপনি রেজিস্ট্রেশন নাম্বার যখন ফিল আপ করবেন, আপনার হয়তো বা মেমোরি অনেক ভালো, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার অলরেডি মুখস্থ হয়ে গেছে, আপনার মেমোরিতে অলরেডি আছে, বাট ডোন্ট ট্রাস্ট ইয়োর মেমোরি। আপনার মেমোরিকে ট্রাস্ট করবেন না রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করার সময়। আপনি রিপিটেডলি অ্যাডমিট কার্ড দেখেন, অ্যাডমিট কার্ড দেখে 2টা বা 3টা ডিজিট দেখেন, দেখে সেই 2টা বা 3টা ডিজিট ফিল আপ করেন। আপনি আস্তে ধীরে করেন, আপনাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার জন্য, আপনি ইনাফ সময় পাবেন। সো আপনি অ্যাডমিট কার্ড বারবার দেখেন, আপনি দেখে ওই অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন নাম্বার, দুইটা দুইটা ডিজিট দেখলেন, মনে করেন এখানে 2 3, এরপরটা মনে করেন 10, এরপরটা মনে করেন 5 6। ওকে, সো দুইটা দুইটা করে ডিজিট দেখেন, দেখে আগে ওই ডিজিটগুলো লেখেন, তারপর সুন্দর করে আপনি এগুলো গোল্লা ভরাট করেন। এগুলোতে যাতে আপনার মিস্টেক না হয় এটা ইনশিওর করার চেষ্টা করেন। এখন দ্বিতীয় কথা হইলো, আপনি তো অনেক কেয়ারফুল থাকবেন, বাট স্টিল মিস্টেক তো হইতে পারে। বাট বিষয় হচ্ছে পিএসসি যেই কয়টা স্টুডেন্ট সেই কয়টা অ্যাডমিট কার্ড বা সেই কয়টা এরকম মানে অ্যান্সার স্ক্রিপ্ট গুনে গুনে পাঠায়। এমন হইতে পারে যে আপনার এক্সাম সেন্টারে একজন বা দুইজন আসে নাই, তো সেক্ষেত্রে আপনার একটা বা দুইটা এক্সট্রা থাকতে পারে। সো ইন কেস যদি আপনার ভুল হয়েও যায়, ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক অ্যাট অল। আপনি পোলাইটলি আপনার যে হল ইনভিজিলেটর আছে তাকে আপনি আপনার মানে মানে জানান যে স্যার বা ম্যাডাম, আমি এক্সট্রিমলি সরি, আসলে আনফর্চুনেটলি এখানে মিস্টেক হয়ে গেছে, আমি ভুলটা ফিল আপ করে ফেলছি। তো আপনাকে চেঞ্জ করে দিবে। যদি আপনার এক্সাম রুমে এমন হয় যে কেউ অ্যাবসেন্ট নাই বা চেঞ্জ করে দেওয়া পসিবল হইতেছে না, আরেকটা রুম থেকে আইনা দিবে। সো এটা নিয়ে চিন্তিত হবেন না, বাট মেক শিওর প্রথমে আপনি যখন ফিল আপ করবেন, মানে পে ইওর ফুল অ্যাটেনশন যে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার সময় ওইটা যাতে আপনার ভুল না হয়। এখন ভুল হলে আপনাকে আরেকটা দিবে, বাট দ্যাট উইল ক্রিয়েট আ প্রেশার অন ইউ, যে আপনি মানে অলরেডি মনে করেন যে আপনি মানে আপনার মধ্যে একটা প্রেশার, অযথা একটা প্রেশার তৈরি করবে যে হ্যাঁ ভুল করে ফেললাম, আশেপাশে সবাই আপনার দিকে তাকাবে যে আপনি ভুল করছেন। আপনার নতুন স্ক্রিপ্ট দেওয়ার জন্য হয়তো 5 মিনিট 7 মিনিট দেরি হবে, সবাই ততক্ষণ রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে শান্ত মতো বসে রয়েছে। ইট উইল ক্রিয়েট অ্যান ইমেন্স প্রেশার অন ইউ। ওকে, এবং আপনার এক্সাম দেখবেন যে একটু গড়বড় হয়ে যেতে পারে। বাট যেটা বললাম, যদি আল্লাহ না করুক ভুল হয়েই যায়, এটা রিমেডি আছে, এটার জন্য প্যানিক করার কিছু নাই। আপনি ইনভিজিলেটরকে জানাবেন, তিনি ব্যবস্থা নেবে।
ওকে, এবার আপনি কোশ্চেন পেয়ে গেলেন। আপনি কোশ্চেন পাওয়ার পর দেখলেন আপনার সেটের সাথে আপনার কোশ্চেনের সাথে আপনার অ্যান্সারের যে স্ক্রিপ্ট এর যে সেট নাম্বার সেটা ঠিক আছে। ওকে ফাইন, আপনি প্রথম 4-5টা কোশ্চেন ইনিশিয়ালি স্কিম থ্রু করেন। ওকে, প্রথম 4-5টা কোশ্চেন আপনি স্কিম থ্রু করেন, এবং স্কিম থ্রু করলে আপনি যদি দেখা গেল যে প্রথম 5টা কোশ্চেনের মধ্যে আপনি 4টাই পারতেছেন না, তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে সাবজেক্ট, ওই যে সেট, এক একটা সেট এক একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। একটা সেট হয়তো বা বাংলা দিয়ে শুরু হয়, একটা ইংরেজি দিয়ে শুরু হয়, একটা হয়তো বা ম্যাথস দিয়ে শুরু হয়। সো আপনার যে সেট, সেই সেটের হয়তো বা যে ওই সাবজেক্টের কোশ্চেন কিছুটা কঠিন হয়েছে, হইতেই পারে। পিএসসির মানে প্রতি বছরই কোনো না কোনো সাবজেক্টের কোশ্চেন একটু কম বেশি কঠিন সহজ হয়। সো আপনার সেটের যদি এমন হয় যে যে সাবজেক্ট দিয়ে আপনি শুরু করছেন সেই সাবজেক্টের কোশ্চেনটা একটু কঠিন হয়েছে, আপনি বুঝতে পারতেছেন, আপনি পরের ওই সাবজেক্টটা স্কিপ করেন এবং পরের সাবজেক্টটাতে, পরের বিষয়টাতে চলে যান। আপনি দেখলেন যে আপনার সেট কোড বাংলা দিয়ে শুরু হয়েছে, বাট বাংলা যে কোশ্চেন করছে আপনি এর জীবনে চোখে দেখেন নাই। প্রথম 5টা কোশ্চেন দেখে দেখতেছেন হায় হায় এটা তো একদম সাংঘাতিক অবস্থা। আপনি স্কিপ করে বাংলার মনে করেন 30টা কোশ্চেন আপনি ওটা স্কিপ করে ইংরেজিতে চলে যান। পরের যে সেট সাবজেক্টটা মনে করেন বাংলা শুরু হলো, 1 থেকে 30 নাম্বার কোশ্চেন থাকবে তাহলে বাংলা, তাহলে 31 নাম্বার কোশ্চেনটা থাকবে অবভিয়াসলি ইংলিশ। তাহলে আপনি 31 নাম্বার কোশ্চেন থেকে আবার স্টার্ট করেন। এটা করলে যে মানে মানে বেনিফিটটা যেটা হবে আপনার, প্রথমেই আপনি যদি একটা পারসেপশন নেন যে কঠিন কোশ্চেন, তাহলে আপনি কঠিন কোশ্চেনগুলোকে স্টার্ট করলে আপনার সময় বেশি লাগবে এক। দ্বিতীয়ত আপনার ওভারঅল অন্যান্য যে সাবজেক্টের কোশ্চেন সহজ হয়েছে সেগুলো আপনার কাছে একটা পারসেপশন তৈরি হবে যে মনে হয় ওগুলোও কঠিন হয়েছে। এই কারণে যদি আপনার কাছে মনে হয় যে কোনো একটা কোশ্চেন, সেটের কোশ্চেন, যেই সাবজেক্টের কোশ্চেন সেই সাবজেক্টটা আপনার কঠিন মনে হচ্ছে, স্কিপ করে পরেরটাতে চলে যান। ওকে, সো এটা হচ্ছে একটা ভেরি গুড স্ট্র্যাটেজি। দেন হচ্ছে আপনি কোশ্চেনগুলো একটু মার্ক করার চেষ্টা করেন। এমন আবার মার্ক করা বলতে এমন মার্ক করা না যে একদম কোশ্চেনের মধ্যে দাগায় মাগায় মনে করেন যে কোশ্চেন একদম আউলো ঝাউলো করে ফেলা। আপনি যেগুলো ডান করছেন, মনে করেন এটা হচ্ছে আপনার 1 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে আপনার 2 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে আপনার 3 নাম্বার কোশ্চেন, আমি বলবো যে আপনি এই 3টা ক্যাটাগরিতে আপনি মার্ক করেন। একটা হচ্ছে আপনি অলরেডি যেগুলো পেরে ফেলছেন ডান, একটা হচ্ছে যেগুলো আপনি কনফিউজড, এবং আরেকটা হচ্ছে আপনি ডোন্ট নো। আপনি চাইলে এই 3টা ক্যাটাগরির যে কোনো 2টা ক্যাটাগরি আপনি মার্ক করতে পারেন। মনে করেন আপনি 1 নাম্বার কোশ্চেন এটা আপনি অ্যান্সার করে ফেলছেন, তো ওকে ডান। 2 নাম্বার কোশ্চেন মনে করেন আপনি কনফিউজড, আপনি তার পাশে ছোট্ট করে একটা ডট দেন, অথবা এই জায়গাটাতে আপনি একটা গোল্লা দেন, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে এই কোশ্চেনটা আপনাকে আরেকবার রিভিজিট করতে হবে। আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা আপনি মনে করেন যে আপনাকে 2 ঘন্টা কেন, আপনাকে 2 দিন সময় দিলেও আপনি পারবেন না, মানে ওই কোশ্চেন আপনি কখনো দেখেন নাই, সো ওই কোশ্চেন আপনি অ্যাটেম্প্ট করবেন না, তাহলে ওই কোশ্চেনটা শুরুতেই কেটে দেন। কারণ আপনি যখন পরে, আপনি যখন কোশ্চেন রিভিজিট করবেন, আপনি যখন কনফিউজ কোশ্চেনগুলো আবার আপনি দেখার চেষ্টা করবেন, তখন ওই জায়গায় যে কোশ্চেনটা আপনি একেবারেই পারেন না বা যেই কোশ্চেনটা আপনি পারবেন না, সেই কোশ্চেনটা আবার যদি আপনি রিডিং পড়তে যান, তাই এই রিডিং পড়তে গেলেও তো আপনার সময়টা আবার নষ্ট হলো। মনে করেন ওই কোশ্চেনটা আপনি মার্ক করেন নাই, সো আপনি আবার রিভিজিট করতে গিয়ে ওই কোশ্চেনটা আরেকবার পড়তে গেলেন, ওই পড়াতে আপনার মনে করেন 5 সেকেন্ড 7 সেকেন্ড গেল, এবং তারপর বুঝলেন ও আচ্ছা এই কোশ্চেনটা তো আমি আগের বারও পারিনি এবং এটা আমি পারবো না, তারপর পরে কোশ্চেন পড়লেন। এভাবে করে আপনার যদি এমন হয় যে আপনি 30টা কোশ্চেন আপনি জীবনেও আপনি এটা আপনার পক্ষে পসিবলই না, ওই 30টা কোশ্চেন প্রতিটার পিছনে যদি 5 সেকেন্ড করে যায় তাহলে তো 3-5 মানে 3-5-15 150 সেকেন্ড, মানে হচ্ছে দেখেন মানে আম, আ, মানে আপনি যদি অলমোস্ট প্রায় আপনি 2.5-3 মিনিট আপনার কিন্তু ওখানে ব্যয় হয়ে যায়। এই 120 নাম্বারের মানে 20 মিনিটের পরীক্ষায় 2.5-3 মিনিট কিন্তু আসলে অনেক বেশি বিশাল কিছু। দ্যাটস ওয়াই আপনি কোনটা পারেন না সেটা কিন্তু মার্ক করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরের কথা হচ্ছে ম্যাথ সবার লাস্টে অ্যান্সার করবেন। ম্যাথের কোশ্চেন আপনি সহজ হোক, ম্যাথের কোশ্চেন কঠিন হোক, আপনি ম্যাথে জাহাজ হন, আপনি ম্যাথে মনে করেন যে মানে খুবই ম্যাথ বোদ্ধা হয়ে হন, যেটাই আপনি হন না কেন, ম্যাথ সবার লাস্টে অ্যান্সার করবেন। বিকজ ম্যাথ অ্যান্সার করতে সময় বেশি লাগে। আপনি ম্যাথ অ্যান্সার করতে গেলে আপনি অন্য সাবজেক্টগুলোতে টাইমের একটা প্রেশারে পড়বেন শুরুতে, তাই ম্যাথ কখনো আগে অ্যান্সার করবেন না। আপনি কি করবেন যে 30 মিনিট লিস্ট অ্যাট লিস্ট 30 মিনিট আপনি ম্যাথের জন্য আপনি রাখার চেষ্টা করবেন, কারণ ম্যাথে কিন্তু এবার 15 মার্ক না, আপনারা সবাই জানেন ম্যাথে কিন্তু মার্ক বাড়ছে, ম্যাথে হচ্ছে 20 মার্ক। সো 20টা ম্যাথ করার জন্য অ্যাটলিস্ট আপনি 30 মিনিট বরাদ্দ রাখবেন। তাহলে দেখেন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার পরীক্ষা, তার মানে আপনার টার্গেট থাকবে অন্যান্য সবগুলা সাবজেক্টের সবগুলা এমসিকিউ আপনি শেষ করবেন আপনি 1.5 ঘন্টার মাঝখানে। ওকে, আপনি 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন, যাতে লাস্টের যে 30 মিনিট সেটা আপনি ম্যাথের জন্য ডেডিকেটেডলি রাখতে পারেন। এবং আমি বলবো এই টাইম ম্যানেজমেন্টটা এরকম না,
মনে করেন আপনাকে তো পরে কনফিউজ কোশ্চেন আরেকবার একটু অ্যাটেম্প্ট করতে হবে। আমি বলি যে ফার্স্ট চান্সে আপনি যেগুলো পারেন সেগুলো সবগুলো অ্যান্সার করে আপনি শেষ করার চেষ্টা করবেন 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। এই টাইমের মধ্যে চেষ্টা করবেন আপনার ম্যাথে মনে করেন 20 নাম্বার, সো ওই 20 নাম্বার বাদে এই 180 নাম্বারের যে অ্যান্সার এটা আপনি প্রথম যে 60+10 মানে 70 মিনিট বা 75 মিনিট, 70-75 মিনিট যেটা আছে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট, এর মাঝে ম্যাথ ছাড়া বাদবাকি সবগুলা যেটা আপনি ফার্স্ট চান্সে পারেন সেটা অ্যান্সার করার চেষ্টা করবেন। তারপরে আপনি ম্যাথ করবেন। তো দেখেন যদি এমন হয় যে আপনি 1 ঘন্টা 10 মিনিট সময় লাগাইছেন, দেন হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের পরে আপনি দেন আরো 30 মিনিট আপনি ম্যাথের জন্য রাখছেন, তাহলে আপনার 1 ঘন্টা 40 মিনিট। সো লাস্টের 20 মিনিট বা যেই টাইমই থাকুক আপনি আবার কনফিউজ কোশ্চেনগুলো রিভিজিট করতে পারবেন। ওকে, এই লাস্টের কনফিউজ কোশ্চেন রিভিজিটের যে সময় এটা কিন্তু খুবই দ্রুত গতিতে যায়। লাস্টের যে সময়টা আপনি 15 মিনিট পান, 10 মিনিট পান, 20 মিনিট পান, এটা কিন্তু খুবই ফাস্ট চলে যায়। ওকে, সো মাথায় রাখবেন যে 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট, অ্যাট বেস্ট 1 ঘন্টা 20 মিনিট, এর বেশি নেওয়াই যাবে না যে ম্যাথ ছাড়া বাকি সবগুলা প্রথম ফার্স্ট অ্যাটেম্পটে শেষ করে ফেলার জন্য। দেন ম্যাথ করবেন, তারপর কনফিউজ করবেন। এরপর কি করবেন যে আপনি কারো থেকে কোনো হেল্প কাইন্ডলি চাবেন না এবং কারো কোনো হেল্প আপনি নিবেনও না, এবং কারো কোনো অ্যান্সার মনে করেন একজন আরেকজনকে বলতেছে, ওই অ্যান্সারটা আপনি শুনছেন, অনেক সময় কানের মধ্যে আপনার চলে আসছে, বাট সেটাও আপনি করবেন না। কারণ দের ইজ এ ভেরি হাই পসিবিলিটি যে ওইটা ভুল হইতে পারে। সো আপনি আরেকজনেরটা শুনে আপনি যদি ওইটা অ্যান্সার করেন, আপনি বলতে পারেন যে ওটা তো ঠিকও হইতে পারে, বাট মানে আপনার ঠিক হওয়ার থেকে ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। এটা কখনো করতে যাবেন না। ওকে, এটা করলে অযথা মনে করেন যে একটা মানে অযথা একটা আপনার নিজের জানা অ্যান্সারের প্রতি একটা কনফিডেন্স আপনার কমে যাবে। আপনি যেটা পারেন সেটার দিকেই থাকবেন এবং সময় অনেক কম, দেখা দেখি কথা বলা কারোটা শোনা এদিকে যাওয়ার কোনো চিন্তাই করার দরকার নেই। যেটা বলতেছিলাম ইনভিজিলেটর, তার সাথে যথেষ্ট পোলাইট থাকার চেষ্টা করবেন। যে কোনো কিছু লাগবে মানে যে কোনো প্রয়োজন হোক না কেন, যে কোনো কিছু লাগলে আপনি ইনভিজিলেটরের সাথে কথা বলতে হইলে আপনি পোলাইট থাকার চেষ্টা করবেন। মানে তার সাথে হার্শ বিহেভ করার চেষ্টা করার কোনো দরকার নেই। হইতে পারে এমন আপনি এর আগে অলরেডি বিসিএস প্রিলি কোয়ালিফাই করছেন, আপনি রিটেন দিয়ে ফেলছেন, আপনি হয়তো একটা ভাইভাও দিচ্ছেন, আপনার হয়তো রেজাল্ট হয়ে যাবে, আপনি 2 দিন পরে ক্যাডারও হয়ে যাবেন। আপনি চিন্তা করতে পারেন ওটা তো উনি তো যিনি হচ্ছে আমার এক্সাম সেন্টারে আছেন উনি হয়তো বা বিসিএস ক্যাডার না, মানে আমি তারে মানে সে আমারে স্যার বলবে, আমি তারে কেন স্যার বলবো। এই কনসেপ্ট, এই পারসেপশন ভুলেও নিজের মধ্যে রাখবেন না। গিভ প্রপার রেসপেক্ট টু এভরিওয়ান। আপনি আরেকজনের প্রপার রেসপেক্ট দিবেন, আপনি নিজেও লাইফে রেসপেক্ট পাবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং যদি মনে করেন যে কেউ একজন আপনাকে করতেছে, ঠিক আছে, আপনি মনে করেন যে মানে আপনাকে পোক করতেছে, ওকে, যে আপনি মানে আপনাকে অ্যান্সারটা করার জন্য, এখন এটা তো হইতেই পারে যে আপনি যে অ্যান্সারটা, অনেক সময় তো এটা হইতেই পারে যে আপনি যে অ্যান্সারটা একদম শিওর ভেবে দেখাইতেছেন সেটাও তো ভুল হইতে পারে, রাইট? এটা তো হইতেই পারে। সো আপনি তো আপনার নিজের অ্যান্সারের ব্যাপারে কখনোই একদম ট্রুলি 100% শিওর না। সো যে কেউ আপনাকে যে কোনো অ্যান্সারের জন্য আপনাকে যদি জিজ্ঞেস করে, পোলাইটলি বলেন ভাই আমি শিওর না, দ্যাটস ইট, ডান। দেখবেন যে দুই একটা সে যদি কোয়েরি করে বা পোক করে, সে যদি দেখে যে না আপনি আসলে শিওর না, তাহলে সে আপনাকে আর পোক করবে না, ঠিক আছে। সো মানে কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে, সো তাকে পোলাইটলি একটু জাস্ট মানে না করে দিবেন, যাতে করে বারবার আপনিও কাউকে বিরক্ত না করেন, আপনাকেও যাতে কেউ বিরক্ত না করে, এটা ইনশিওর করার চেষ্টা করবেন। দেন খেয়াল করেন আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে প্রথমে আপনি যেই কোশ্চেনগুলা ফার্স্ট চান্সে আপনি পারবেন, আপনি যে কোশ্চেনগুলা ফার্স্ট চান্সে পারবেন, সেই ফার্স্ট চান্সে পারা কোশ্চেনগুলো প্রথমে অ্যান্সার করে দিবেন। একদম এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ। দেন আপনি ম্যাথ করবেন, এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। আপনি কি করলেন? প্রথমে আপনি যে কোশ্চেনগুলো পারেন সেগুলো হচ্ছে আপনি অ্যান্সার করলেন, আপনি দেন ম্যাথ করলেন। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে আপনার কাউন্ট করা। এটা আমি বলতেছি, এটা আপনি বুঝবেন একটু পরে। আপনার ওই কাউন্ট করতে মানে হচ্ছে আপনি মনে করেন অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে তো অলরেডি আপনি সব দাগায় ফেলছেন, ঠিক আছে, আপনি তো সবগুলো গোল্লা ভরাট করে ফেলছেন। আপনার একটা পেজের মধ্যেই 200টা এমসিকিউ থাকে, 1 থেকে শুরু করে 200 পর্যন্ত। একটা পেজের মধ্যে থাকে 50-50-50 করে 4টা এরকম আলাদা আলাদা এরকম কলাম থাকে, ঠিক আছে। মনে করেন যেখান থেকে 1 থেকে 50, এরপরেটাতে হচ্ছে 150, এরপরে 200, এরকম করে 4টা কলাম থাকে। আপনি ওইটা 1 পেজেই থাকে, আপনি দ্রুত সবগুলা একবার কাউন্ট করবেন যে আপনি যেই কোশ্চেনগুলো পারেন
এবং আপনি ম্যাথ যেগুলো করলেন সবগুলা মিলাই আপনি কয়টা অ্যান্সার করছেন। ধরেন কথার কথা, সে ফর এক্সাম্পল আপনি 112টা অ্যান্সার করছেন, আপনি কথার কথা 112টা অ্যান্সার করছেন এবং আপনি সবগুলো কোশ্চেন আপনি একবার ট্রাভার্স করেও ফেলছেন, আপনি সবগুলো কোশ্চেন একবার মোটামুটি কাভার করে ফেলছেন, মানে একবার অন্তত পড়ছেন। আপনি তো অলরেডি বুঝতে পারছেন যে কোশ্চেনটা কি স্ট্যান্ডার্ড হয়েছে, নাকি 47-এর কোশ্চেনের মতো খুবই সুপার কঠিন কোশ্চেন হয়েছে, নাকি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, নাকি একটু ইজি কোশ্চেন হয়েছে। তা আপনি তো মোটামুটি বুঝে ফেলছেন অলরেডি, কোশ্চেনটাকে আপনি জাজ করতে পারছেন আপনি মডেল টেস্টগুলো দিয়ে বা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখে। আপনি এখন যদি দেখেন যে আপনি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনের পরীক্ষা দিচ্ছেন, তার মানে আপনাকে তো অ্যাটলিস্ট 120+ অথবা 125+ এইরকম মার্ক আপনাকে অন্তত রাখতে হবে। এবং এরকম মার্ক রাখতে হইলে মানে হচ্ছে আপনাদের নেগেটিভ কেমন হয়, আপনারা তো এক্সামগুলো দিচ্ছেন, কিছুটা প্র্যাকটিস করছেন, সো আপনি বুঝবেন যে আপনাকে কনফিউশন থেকে কয়টা কোশ্চেন আরও বেশি অ্যাটেম্প্ট করা দরকার। তার মানে কনফিউশন থেকে আপনি কতটুকু আপনি অ্যাপ্রোচ করবেন, এটা আপনি একটা জাজ করার চেষ্টা করবেন। এবং আমি বলি যে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 150 to 160 আমার কাছে মনে হয়েছে এটা অ্যান্সার করা, মানে যাদের প্রিপারেশন মোটামুটি একটা হেলদি লেভেলের প্রিপারেশন, আমার মানে স্ট্যান্ডার্ড প্রিপারেশন এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেক্ষেত্রে 150-60টা মানে অ্যান্সার করাটা আমার কাছে মনে হয় এটা মোরললেস স্ট্যান্ডার্ড। ওকে, সো আপনি বুঝতে পারবেন যে কনফিউশন থেকে আপনাকে আর কেমন দাগাইতে হইতে পারে, এটা কিন্তু ভ্যারি করবে। এটা কিন্তু এমন না যে সবার জন্য হার্ড অ্যান্ড ফাস্ট রুল 150টা দাগাইতে হবে, ভাইয়া বলছে তাহলে 150টা না দাগাইলে প্রিলি হবে না। ইটস নট লাইক দ্যাট। অনেকে আছেন তাদের নেগেটিভ একেবারে কম হয়, তারা দেখা গেছে 130টা দাগাইলে তাদের হচ্ছে ওখান থেকে 122-23 বা 125 হয়ে যায়। আবার অনেকে দেখা গেছে 160টা না দাগাইলে ওইখান থেকে 120+ আসে না। ওকে, নেগেটিভ হয়তো বা বেশি আসে। সো এটা হচ্ছে আপনি নিজে আপনার নিজেকে নিজে জাজ করবেন। সো আপনি প্রথম কথা হইলো সবগুলা কোশ্চেন, ফার্স্ট স্টেপ আমি বললাম যে সবগুলা কোশ্চেন আপনি একবার অ্যান্সার করলেন, ম্যাথগুলো অ্যান্সার করলেন, তারপর আপনি সবগুলা গুণে দেখলেন যে আপনার কয়টা এখন পর্যন্ত অ্যান্সার করা হয়েছে। তারপরে সেই অনুযায়ী 4 নাম্বার হচ্ছে আপনি আপনার কনফিউজ যে কোশ্চেন, এই যে 4 নাম্বার হচ্ছে কনফিউজড যে কোশ্চেন, সেই কনফিউজড কোশ্চেনটা সেগুলো থেকে আপনি অ্যাটেম্প্ট করবেন। এবং আমি বলবো যেগুলো 50-50, কনফিউজড মানে হচ্ছে যেগুলো 50-50, আপনি দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে, এটা আপনি শিওর, বাট আপনি বুঝতেছেন না এটা হবে নাকি এটা হবে, আপনার কিন্তু প্রবাবিলিটি 50% যে ওটা হওয়ার চান্স 50%। ওকে, সো আপনি যদি মনে করেন যে না, ওই কোশ্চেনটা আরেকবার রিভিজিট যখন করবেন, প্রথমবার একবার কনফিউশন লাগছে, আপনার ব্রেনের মধ্যে কিন্তু ওই কোশ্চেনটা একবার গেছে, আপনি যখন পরে আবার যাবেন অনেক কেসে আপনি তখন ওই দুইটার মধ্যে একটার প্রতি আপনার একটা বায়াসনেস তৈরি হবে, যে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনার কাছে, সো আপনি ওইটা মার্ক করবেন। এরকম কনফিউজ যে কোশ্চেন সেগুলো থেকে অ্যান্সার করবেন। আমি বলবো সাহস নিয়ে কনফিউজ কোশ্চেন থেকে দাগাবেন, এমন না যে কনফিউজ দেখে আপনি দাগাইলেনই না। আমি আপনাদেরকে এর আগে আমি বুঝাইছি যে কনফিউজ কোশ্চেন আপনি মনে করেন 10টা দাগাইছেন, এই 10টার মধ্যে আপনার 6টাই মনে করেন ভুল হয়েছে এবং মাত্র 4টা আপনার রাইট হয়েছে। 6টা যদি ভুল হয় আপনি 3 মাইনাস পাবেন, বা 4টা রাইট হওয়ার জন্য তো আপনি 4+ পাবেন। সো এখান থেকে তো আপনি +1 পাইতেছেন। সো এই 10টা কনফিউশন দাগায় যদি আপনি +1 পান, হইতে পারে এই +1-এর জন্যই আপনি প্রিলি টিকছেন। ওকে, সো এটা মাথায় রাখবেন। ওকে, এই জাজমেন্টটা আপনাকে স্মার্টলি করতে হবে। আবার এমন না যেগুলো আপনি পারতেছেন না সেগুলো থেকে আপনি ধুমায়া দাগায় আসলেন, তাহলে কিন্তু আপনার এই স্ট্র্যাটেজি কাজ করবে না। এবং 5 নাম্বার যে কাজ, সেটা একটা স্টেপ না, সেটা হচ্ছে কোন স্টেপটা আপনি নেবেন না, সেটা হচ্ছে মনে করেন যে কোশ্চেনগুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, ওই কোশ্চেন আপনি আগে কখনো দেখেনই নেই, ওইটা আপনি জীবনেও পারবেন না, এটা মানে কমপ্লিটলি যেটা আপনি প্রথমে কাটা দিয়ে রাখছেন, ওই কোশ্চেন ভুলেও আপনি অ্যাটেম্প্ট করতে যাইয়েন না। ওই কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গেলে আপনার হিতে বিপরীত হবে, তখন কিন্তু আপনার প্রবাবিলিস্টিক চান্স অনেক কমে যাবে। আপনি কনফিউজ যেগুলো 50-50 চান্স, সেগুলো থেকে আপনি কনফিউশন দাগাইলে দেখবেন যে আপনার মোটামুটি মোরললেস আপনার কিছু নাম্বার যোগ হইতে পারে। বাট যেগুলো আপনি একেবারেই জানেন না, ওটা কিন্তু এক একটা কোশ্চেন আপনার হওয়ার চান্স মাত্র 25%, যেহেতু 4টা অপশন আপনি যদি আন্দাজে দেখান, এবং 25% যদি আপনার প্রবাবিলিটি হয়, তাহলে কিন্তু আপনি দিন শেষে ঠকে যাবেন। ওকে, এটা প্রবাবিলিটির উপর মনে করেন যে ভরসা করে এটা দাগাইতে যাবেন না। ওকে, সো এইটা হচ্ছে আপনি এভাবে করে এক্সাম দিবেন, সবগুলো শেষ করবেন কনফিউজ কোশ্চেনগুলো। এখন কনফিউজ কোশ্চেন যে আপনি সবগুলো একবারে পাইরা যাবেন তাও তো না। মনে করেন কনফিউজ কোশ্চেন আপনি মার্ক করে আসছেন, মোটামুটি 20টা কোশ্চেন আপনি কনফিউশন মার্ক করে আসছেন। সো ওই 20টা কোশ্চেনের মধ্যে যখন পরে রিভিজিট করবেন, যে 20টাই যে আপনি দেখাইতে পারবেন এমনও কোনো কথা নেই। এমন হতে পারে 20টার মধ্যে আপনি 15টা দাগাইতে পারছেন, আপনি 12টা দাগাইতে পারছেন। সো যেগুলো দাগাইতে পারছেন সেগুলো আবার মার্ক করে দেন। মনে করেন যে আপনি 1, 2, 3 এই 3টা কোশ্চেন আপনি কনফিউশন এভাবে মার্ক করে রাখছিলেন, এবং এই 3টা কনফিউশন আপনি পরবর্তীতে আপনি
একটা জাজমেন্ট অ্যাপ্লাই করে আপনি তিনটাই অ্যান্সার করছেন। সো তিনটা যে অ্যান্সার করছেন পুটে মার্ক দেয়ার যে আপনি এটা অ্যান্সার করছেন, এটা অ্যান্সার করছেন, এটা অ্যান্সার করছেন। 4 নাম্বার যে কনফিউশন সেটা হয়তো বা আপনি অ্যান্সার করেন নাই। আবার দেখেন 5 নাম্বার কনফিউশন, 6 নাম্বার কনফিউশন অথবা আপনি অ্যান্সার করেন নাই, 7 নাম্বার আবার আপনি অ্যান্সার করছেন। সো ফার্স্ট টাইম আপনি কনফিউশনগুলো যখন রিভিজিট করলেন, আপনি ফার্স্ট টাইম কনফিউশনগুলো আপনি রিভিজিট করলেন। সো রিভিজিট করার পর এরপরে সেকেন্ড টাইম যে কনফিউশনগুলো আপনি এখনও অ্যান্সার করেন নাই সেগুলা আরেকবার চোখ বুলান যে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা, বা ওই কনফিউশনগুলোর প্রতি আপনার কোনো জাজমেন্ট তৈরি হচ্ছে কিনা, কোনো বায়াসনেস তৈরি হচ্ছে কিনা, আপনার কাছে মনে হচ্ছে কিনা যে আপনি ওটা অ্যাটেম্প্ট করলে হয়তো বা দিস টাইম আপনি হয়তো বা কিছুটা অ্যাচিভ করতে পারবেন বা কিছুটা আপনি গেইন করতে পারবেন, বা আপনার মনে হচ্ছে যে না এটা হইতে পারে। সো এমন হতে পারে যে 4-5 মানে কি বলে 4-5-6 এর মধ্যে 6 নাম্বারটা, 4 নাম্বার আপনি দেখলেন যে না কোনো দিকে সায় দিচ্ছে না, অ্যাটেম্প না করাটাই বেটার। 5 নাম্বারও দেখলেন যে না আসলে অ্যাটেম্প না করাটাই বেটার। 6 নাম্বারটা দিস টাইম সেকেন্ড টাইম রিভিজিট করার পর আপনার কাছে মনে হলো যে না এটা মনে হয় অ্যান্সার করলে আমি মনে হচ্ছে এটা এটাই হবে, আপনি অ্যান্সার করলেন, আবার আপনি এটা মার্ক করেন। তো লাস্টের দিকে দেখা যাবে যে আপনি কনফিউশনগুলো আপনি দেওয়ার পর আপনি আবার নতুন করে ওএমআর শিট আবার নতুন করে গণার হয়তো বা সময় আপনি পাবেন না। বাট আপনি কি করতে পারবেন, আপনি তো অলরেডি একবার আপনি মানে মার্ক করছেন, মানে একবার তো কাউন্ট করছেন, মনে করেন 112টা আপনি দেখাইছেন। এরপরে কনফিউশন থেকে যেগুলো আপনি আবার আপনি অ্যান্সার স্ক্রিপ্টে দেখাইছেন সেগুলো তো আপনি কোশ্চেনে আপনি দেখাইছেন, মনে করেন এরকম আপনি আরও কথার কথা আপনি আরো 20টা দাগাইছেন, তাইলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে 112 প্লাস 20 মানে হচ্ছে আপনি টোটাল 132টা এক্সাম হলে দাগায় আসছেন। এমন অনেক হয় যে এক্সামের সেন্টার থেকে বাইর হওয়ার পরে এক্সামের কোশ্চেন মানে কি বলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কয়েকটা কনফিউশন হয়। আমি বলি এই কনফিউশনগুলো অনেক বেশি মানে কমন কিছু কনফিউশন। ফার্স্ট কনফিউশন হচ্ছে 1 নাম্বার, আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখছি তো, এইটা এটা খুব কমন একটা মানে কনফিউশন যে আমি কি রেজিস্ট্রেশন নাম্বার লিখছিলাম। দেখবেন যে অনেকে আপনারা মনে করতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার কি লিখছিলাম, আমার খাতা কি বাতিল হয়ে যাবে, এখন আমার কি হবে, পরীক্ষাটা তো ভালো হয়েছিল। এটা এই কনফিউশন এটা হচ্ছে মানে একটা খুবই কমন একটা কনফিউশন। এটা ইউজুয়ালি কখনোই এরকম হয় না, কারণ আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি লিখছেন কিনা এটা ইনশিওর করার দায়িত্ব হল ইনভিজিলেটরের, নট ইয়োর। সো আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার না লেখেন তাহলে তো সে আসলে ওখানে সাইন করার কথা না, সে অ্যাকচুয়ালি সাইন করছে যেহেতু তার মানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখছেন। 2 নম্বর কথা হচ্ছে আমি কি এই কোশ্চেনটা অ্যান্সার করছিলাম, আমি কি এই কোশ্চেনটা আমি অ্যান্সার করছিলাম নাকি করি নাই, নাকি আমি স্কিপ করছি, নাকি আমি কোনটা অ্যান্সার করছি। ইউজুয়ালি আপনি আপনি কি বলে আপনি কোশ্চেন যেটা সেটা আপনি যখন এই যে প্রথমে একবার আপনি কাউন্ট করছেন মনে করেন 112, এরপর আপনি আরো 20টা দাগাইছেন মানে 132, এটা কিন্তু আপনাকে একটা সলিড মানে পরবর্তী যে এক্সামের মানে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত বা আপনি যখন আপনি কত মানে পাচ্ছেন কাটমার্ক কেমন হতে পারে মানে সবগুলোতে যখন আপনি মিলাবেন এই অ্যাসেসমেন্টটা আপনাকে অনেক টেনশন ফ্রি রাখবে ওই সময়টাতে ওই এক্সামের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত। দ্যাটস ওয়াই আমি বলি যে এইটাতে একবার কাউন্ট করবেন, মানে একবার কাউন্ট করবেন যেভাবে আমি বললাম যে কাউন্ট করার যে বিষয়টা, এভাবে একটা কাউন্ট করবেন। এই কাউন্টটা করার পর আপনি কি করবেন, আপনি হচ্ছে দেন হচ্ছে আবার যেগুলো কনফিউশন সেগুলো কোশ্চেন আপনি মার্ক করবেন, তাইলে হচ্ছে আপনি ইজিলি মানে দুটো যোগ করে আপনি টোটাল কতগুলো অ্যান্সার করছেন, তারপর আপনি যখন অ্যান্সার মিলাবেন তখন ওটার মধ্যে কয়টা ভুল হয়েছে, নেগেটিভ কত আসলো, সব কিছু মিলে আপনি মানে অ্যাটলিস্ট আপনার মার্কের রেঞ্জটা মানে এক্সামের কি বলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কিছুটা মেন্টাল পিসে থাকতে পারবেন, আপনার ওই কনফিউশন হবে না। আর যেটা বললাম রেজিস্ট্রেশন নাম্বার লিখছে কিনা আর এই কোশ্চেনটা দাগাইছে কিনা, টোটাল কয়টা কোশ্চেন দাগাইছি, এই বিষয়গুলো দেখবেন যে অনেক বেশি মনে করেন যে একটা তৈরি করে। আরেকটা বিষয় আমি বলি যে আপনাদের কিন্তু কোশ্চেন যে কোশ্চেনটা দেওয়া হয় এই কোশ্চেনটা কিন্তু বেশ বড়, যেহেতু 200টা কোশ্চেন, প্রত্যেকটা 4টা করে অপশন দেওয়া। সো এমন হয় আপনি যদি কোশ্চেনগুলো প্রপারলি মার্ক না করেন, আমি 41 এরকম হয়েছিল যে একটা কোশ্চেন আমি এক্সাম হল থেকে বের হওয়ার পর আমি ওই কোশ্চেনটা মানে আমি দেখতে পাইছি, আমার কাছে মনে হয়েছে হায় হায় ওই কোশ্চেনটা তো ওইটা তো আমি পারি, বাট ওই কোশ্চেনটা আমি দেখছি ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সাম হল থেকে বের হওয়ার পর। মানে আনফর্চুনেটলি ওই কোশ্চেনটা আমার স্কিপ হয়ে গেছে, বাট কোশ্চেনের মধ্যে আমি যেহেতু মার্ক করি নেই, মার্ক না করার কারণে আমি এই কোশ্চেনটা আবার রিভিজিট করতে পারিনি। এই জন্য এক্সামে অবশ্যই মার্ক করবেন। আপনি মনে করেন 1 2 3 তিনটা কোশ্চেনের মধ্যে 1 আপনি দাগাইছেন, 2 আপনি জীবনেও পারবেন না এবং 3 হচ্ছে আপনার কনফিউশন আছে। ওকে, সো
মার্ক করবেন যাতে করে আপনার কোনো কোশ্চেন বাদ না যায়। কোশ্চেন অনেক বড় থাকে, সময়ের অনেক স্বল্পতা থাকে এবং আপনারা আরও স্ট্রেসে পড়বেন বিকজ ম্যাথ হচ্ছে 20টা। ম্যাথ 20টা করার জন্য কিন্তু আমি বলে দিছি যে অ্যাটলিস্ট 30 মিনিট সময় আপনাকে হাতে রাখতে হবে। এই হচ্ছে ওভারঅল আমাদের এক্সামের এই এক সপ্তাহের আমাদের প্রিপারেশন কি হবে, এক্সামের আগের দিনের আমাদের স্ট্র্যাটেজি কি হবে এবং আমরা এক্সামের দিন এক্সামটা কিভাবে দিব সেই জিনিসটা, এই এক্সাম স্ট্র্যাটেজি এই জিনিসটা একটু এখনই মাথায় রাখার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা। ওকে, আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এখন কোশ্চেন অ্যান্সারগুলো আমি নিব। আপনাদের যদি কোনো কোশ্চেন অ্যান্সার বা যদি কোনো ইয়া থাকে সেটা আমি এখন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।